এখন প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা কি রোল প্লে করলো এটা আমরা এখন দেখবো। কারণ আমরা তো আসলে বর্তমান বিশ্ব ব্যবস্থাটাকে বুঝতে চাচ্ছি, কারা চালায়, এটা কাদের মাথা থেকে আসছে, বাকি পৃথিবীকে ভিকটিম বানায় রাখছে। এবং শয়তান কিন্তু মানুষ রূপে বিভিন্ন মিটিং এ অংশ নেয়। এটা আমরা কিভাবে বুঝতে পারবো? সিরাতে আছে, যখন হিজরতের আগে নবীজিকে হত্যা করার যে মিটিংটা করছে আবু জেহেলরা, সেখানে শয়তান এসে খেয়াল পেশ করছে। এবং আমরা এপস্টাইন থেকে কিন্তু দেখতে পারলাম এপস্টাইন কিন্তু মেইনলি একজন ডেভিল ওয়ার্শিপার, শয়তানের উপাসক। এই যে ছোট ছোট বাচ্চাদের সাথে সে যে কুকর্মগুলো করে, এই কুকর্মগুলা এটা শয়তানের ওয়ার্শিপ। এপস্টাইন আইল্যান্ডের মধ্যে নিজস্ব একটা উপাসনালয় আছে, শয়তানের সাথে তাদের রেগুলার যোগাযোগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি কয়েকটা পাঠচক্রে হাওয়ার্ড জিন ওনার লেখা এ পিপলস হিস্ট্রি অফ আমেরিকা এই বইয়ের উপরে। তো আমরা এর আগের দিন আমেরিকার সে কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে 1492 সালে, তখন থেকে শুরু করে নিয়ে এখন প্রথম বিশ্বযুদ্ধের আগে আছে। এখন প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা কি রোল প্লে করলো এটা আমরা এখন দেখব। কারণ আমরা তো আসলে বর্তমান বিশ্ব ব্যবস্থাটাকে বুঝতে চাচ্ছি। ঠিক আছে, এটা কারা চালায়, এটা কাদের মাথা থেকে আসছে, কারা চালায়, কিভাবে চালায়, হ্যাঁ, এবং এই বিশ্ব ব্যবস্থা আমাদেরকে কিভাবে বাকি পৃথিবীকে ভিকটিম বানায় রাখছে, এই বিষয়গুলো আমরা বুঝতে চাচ্ছি। তো এতদিন পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে আমেরিকা রাষ্ট্রের প্রতিষ্ঠা, এর সংবিধান প্রতিষ্ঠা, এর আইন প্রতিষ্ঠা, এর কোর্ট, তার আইনের ব্যাখ্যা দেওয়া, কোর্টের কাজ, আইনের ব্যাখ্যা, সরকার প্রতিষ্ঠা, সমস্ত কাজ মূলত করে কারা? একদম শুরু থেকেই যারা পুঁজিপতি, যার কাছে পুঁজি আছে। ঠিক আছে, এই পুঁজি টাকা হতে পারে, এই পুঁজি ল্যান্ড হতে পারে, ল্যান্ডও একটা পুঁজি, এই পুঁজি বা দাস, দাস হতে পারে, দাস মালিক, দাসের মালিক তারা। ঠিক আছে, এগুলো পুঁজি বিভিন্ন আকারে যাদের হাতে জমা আছে। এই শ্রেণীটা তারা আমেরিকা রাষ্ট্রের জন্ম থেকেই এই রাষ্ট্রের সবকিছুকে তারা নিয়ন্ত্রণ করে। তারা সরকারকে নিয়ন্ত্রণ করে, সরকারি পলিসি নিয়ন্ত্রণ করে, তারা কোর্টের রায় নিয়ন্ত্রণ করে, তারা সবকিছু, এভরিথিং তারা নিয়ন্ত্রণ করে। তারা শিক্ষা শিক্ষা নিয়ন্ত্রণ করে। আমরা দেখছি যে এই পুঁজিপতিরাই পরবর্তীতে বড় বড় ইউনিভার্সিটি তৈরি করছে। হ্যাঁ, যে ইউনিভার্সিটি গুলো এখন পৃথিবীর সবার, কি বলা যায় এটাকে, ইউনিভার্সিটি গুলোকে সবাই ওহির মতো মনে করে। এই ভার্সিটি থেকে উৎপাদিত জ্ঞান গোটা পৃথিবীর কাছে কিসের মতো? ওহির মতো। ঠিক আছে, আমরা দেখলাম যে জন হপকিন্স ইউনিভার্সিটি, এই হপকিন্স একজন ক্যাপিটালিস্ট, তার তৈরি করা ইউনিভার্সিটি, জন হপকিন্স ইউনিভার্সিটিটা এখন সারা পৃথিবীতে আমাদের যে হেলথ সেক্টরে, পাবলিক হেলথ সেক্টরে এটা হচ্ছে মানে নাম্বার ওয়ান। জন হপকিন্স এর রিসার্চ মানে এটার উপরে কোনো কথা নেই। জন হপকিন্স যে একজন পুঁজিপতি, একটা ভার্সিটি প্রতিষ্ঠা করছে, এই ভার্সিটি থেকে যা পড়া হবে, যা এই জ্ঞান তৈরি হবে, তা সবকিছুই ওই জ্ঞানই তৈরি হবে যেটা পুঁজিপতিদের পক্ষে কাজে লাগবে। ঠিক আছে, এরপর আমরা জানি যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বিখ্যাত, ফিলোসফির জন্য সবচেয়ে টপ ইউনিভার্সিটি হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ফিলোসফিক্যাল বিষয়ের জন্য। তো এখান থেকে কখনোই ওই ফিলোসফি এখানে দ্বারা বেরোবে না যেটা সরাসরি ক্যাপিটালিস্টদের স্বার্থকে চ্যালেঞ্জ করে। মানে তারা জ্ঞানের বস হিসেবে প্রতিষ্ঠা হয়েছে সারা পৃথিবীতে। তাহলে আমরা দেখলাম যে তারা প্রত্যেকটা সেক্টরকে তারা দখল করছে এবং এটাকে তারা প্রত্যেকটা সেক্টরকে তারা ইনফ্লুয়েন্স করে। আমেরিকার প্রত্যেকটা আহ রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা অলিগলিকে তারা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এখন আমরা দেখলাম, এখন ইন দ্য মিন টাইম আমরা দেখবো এরপর দেখছি যে আমেরিকা কিভাবে তার দেশের ক্যাপিটাল এত বেশি হয়ে গেছে যে এখন শুধুমাত্র নিজের দেশে ইনভেস্ট করার দ্বারা কাজ হচ্ছে না। কারণ আমার দেশের জনগণের ওই, আমি যে পরিমাণ আমি প্রোডাক্ট তৈরি করি, আমার দেশের জনগণের ওই পরিমাণ ভোগ করার ক্যাপাসিটি নাই। তখন আমি কি করবো? স্বাভাবিকভাবে আমি আমার যদি লাভ যদি আমাকে উত্তর বাড়াইতে হয়, তাহলে আমাকে এই এই প্রোডাক্টটা আমাকে বাইরে সেল করতে হবে, আমেরিকা রাষ্ট্রের বাইরে আমাকে বিক্রি করতে হবে। সুতরাং এখন আওয়াজ উঠতেছে আমরা ওভারসিজ মার্কেট, ফরেন মার্কেট কিভাবে দখল করব। ঠিক আছে, এবং ফরেন মার্কেট দখল করার ক্ষেত্রে আমেরিকার পলিসি হলো যে নিজের মার্কেটকে বন্ধ করা, যেন বাইরের প্রোডাক্ট আমাদের দেশে আসতে না পারে, আর অন্য দেশের মার্কেটকে খুলে দেওয়া। অন্য দেশে আমার পণ্য বিক্রি করতে দিতে হবে। যদি তুমি সোজা আঙুলে দাও তাহলে ভালো, আর যদি তুমি আঙুল বাঁকা না করো, ইউনিট ডেমোক্রেসি। ঠিক আছে, যদি তুমি আমাকে যদি আমার পণ্য তোমার দেশে ঢুকাইতে দাও, আমার ইনভেস্টমেন্ট তোমার দেশে করতে দাও, আমার দেশের কোম্পানিগুলোকে তোমার দেশে কাজ করতে দাও, তাহলে পরে তুমি রাজতন্ত্র হও, স্বৈরতন্ত্র হও, কোনো কিছু আমার দেখার দরকার নেই।
আর যদি তুমি আমার দেশের এগুলাকে ঢুকতে না দাও, মার্কেট বন্ধ করে রাখো, তাহলে পরে তোমার দেশে গণতন্ত্র দরকার, আমি আসতেছি গণতন্ত্র দেওয়ার জন্য। এই হচ্ছে মূল ঘটনা সারা পৃথিবীতে। ঠিক আছে, তার মানে এটার এই পলিসিগুলো কে করেন? ওই যে যারা ক্যাপিটালিস্ট, যারা প্রোডাক্ট উৎপাদন করে, হ্যাঁ, যারা বিভিন্ন বিভিন্ন কোম্পানিতে যারা শেয়ার হোল্ডার, যারা ইনভেস্টর, ফিনান্সিয়ার, ব্যাংক মালিক। ব্যাংক মালিকরা তো বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে রাখছে, ওই কোম্পানি ফল করলে লস কার? ব্যাংক মালিক তো লাভ করতে পারতেছে না। সুতরাং ব্যাংক মালিকরা, ফিনান্সিয়াররা, ইনভেস্টররা তাদেরকে, এই যে ইপস্টেইন কে ছিল, সে একজন ফিনান্সিয়ার, ব্যাংক মালিক। অনেকে আছে ব্যাংকেরও ইনভেস্টর, এমনও লোক আছে, মানে এরা লেয়ার্স অফ বস। হ্যাঁ, ধরো স্টিল কোম্পানির মালিক, তারপর হচ্ছে রেল রোডের মালিক, এরা হচ্ছে কোম্পানির মালিক। এদেরকে ফিনান্স করে ব্যাংক, ব্যাংকের মালিকরা আছে। ওই ব্যাংকের তো ফিনান্স করার জন্য আরো লোক আছে, তারা, তাদের নিজস্ব ব্যাংক নাই হয়তো, কিন্তু তাদের এত টাকা যে তারা ওই ব্যাংকেও তারা ফিনান্সিং করে। বুঝা গেল? স্টেইন হচ্ছে এরকম একজন ফিনান্সিয়ার। আচ্ছা, তো যাই হোক, এরপর আমরা দেখতে পাবো যে পরে যে ব্রিটিশ, কি বলে এটাকে, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, ইউরোপ দুই ভাগে ভাগ হয়ে পরস্পর লড়াই শুরু করে দিল। ঠিক আছে না, প্রথম বিশ্বযুদ্ধে। তো এখন এরা বলতেছে এই বইয়ের মধ্যে যে একটা ভয়াবহ যুদ্ধ, এবং এমনকি এমন হয়েছে যে আহ, এমনও দেখা গেছে যে কয়েক গজ দখল করার জন্য 1,00,000 সৈন্য মরে গেছে। মানে যুদ্ধে কি হয়, ফ্রন্ট লাইন, যুদ্ধের যে ফ্রন্ট লাইন, এই ফ্রন্ট লাইন পুশিং, তাই না? আমি এই ফ্রন্ট লাইন কত তোমার ভিতরে নিতে পারি, তোমার ফ্রন্ট লাইন তুমি কত ভিতরে নিতে পারো। দেখা যাচ্ছে 1 সপ্তাহ যুদ্ধ হয়েছে, মানে আলটিমেটলি 1 গজ পরিমাণ আমি উদ্ধার, মানে ঢুকতে পারছি তার তার সীমানার মধ্যে, কিন্তু সৈন্য মারা গেছে 1,00,000। বোঝা গেল? তোর এই কথাটা বলতেছে যে 3 বছর ধরে যুদ্ধ হয়েছে ফ্রান্স জার্মানির মধ্যে, 3 বছর ধরে যুদ্ধ হচ্ছে। 3 বছরের মধ্যে ব্যাটেল লাইন একই আছে, ব্যাটেল লাইন সেম। ঠিক আছে, বলতেছে যে আহ, কত কয়েক মাইল ব্রিটিশ এবং ফ্রেঞ্চ আর জার্মানি, এদের মধ্যে কয়েক মাইল অধিকার করতে গিয়ে অ্যান্ড লস্ট 6 লাখ ম্যান, কয়েক মাইল দখল করছে, তার মধ্যে 6 লাখ মানুষ মারা গেছে সৈন্য দুই পক্ষে। এই হচ্ছে অবস্থা, মানে অ্যাটাক কাউন্টার অ্যাটাক, এটা তো চলতে থাকে, তাই না? আচ্ছা, বলতেছে যে একবার একটা একটা যুদ্ধে একদিনে কি হলো, সে যখন যুদ্ধ শুরু করছে, একটা ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন 800 ম্যান ছিল, 24 ঘন্টা পর মাত্র 84 জন বেঁচে আছে। একে বলে বিশ্বযুদ্ধ, বুঝছো? আচ্ছা, এখন ব্যাপার কি, এই যে এত হতাহত হচ্ছে, ব্রিটিশদের নিজেদের দেশে কি খবর? নিজেদের দেশে খবর হচ্ছে আজকে কোনো হতাহত হয় নাই, এরকম খবর। মানে সরকারি গণমাধ্যম কি খবর দেয়? সঠিক খবর তো দেয় না। হ্যাঁ, দেখা যাচ্ছে যে ওই দিন আমার 1,000-2,000 লোক মারা গেছে আমার সেনা, কিন্তু ব্রিটিশরা কিছুই জানে না, তারা জানে যে আজকে আমাদের কোনো হতাহত হয় নাই। যুদ্ধের সময় তো প্রচুর মিথ্যা কথা চলে। হ্যাঁ, আমরা দেখছি। হ্যাঁ, এই জন্য একটা বিখ্যাত একটা গল্প আছে, একজন বিখ্যাত একটা উপন্যাস বলা যেতে পারে। এটা পড়ছি আমরা যখন ক্লাস 9-এ পড়ি, তখন এটা আমাদের খুব হিট, আমরা হাত বদল করে পড়তাম। অল কোয়েট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, অল কোয়েট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, এরিক মারিয়া রেমার্ক ওনার লেখা। হ্যাঁ, তো এটা উনি বলছেন, তুলনা নিয়ে আসছেন যে অল কোয়েট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, মানে ওয়েস্টার্ন ফ্রন্ট মানে জার্মানি, ফ্রান্স, যে ব্যাটল লাইন পশ্চিম দিকে ওয়েস্টার্ন ফ্রন্ট, মানে ওয়েস্টার্ন ফ্রন্টে সবকিছু শান্ত আছে। এটা হচ্ছে পত্রিকার হেডিং। আসলে দেখা যাচ্ছে প্রতিদিন ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে, কিন্তু জনগণকে জানানো হচ্ছে অল কোয়েট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, কোনো সমস্যা নাই, সব ঠিক আছে। ঠিক আছে, ওইটা উনি বললেন আর কি। তো এই হচ্ছে অবস্থা। তো এরকম ঘটনা বিভিন্ন আনছেন, বলছেন যে একবার একবার একটা ঘটনা ঘটলো, ব্রিটিশ জেনারেল ডগলাস হাইগ, জুলাই 1916, হ্যাঁ, সে বললো যে তোমরা ব্রিটিশ সোলজারদেরকে বলছে, তোমরা ট্রেঞ্চ থেকে বাইরে হয়ে আসো, তোমরা যে ইয়ে করছো, কি বলে এটাকে, ব্যাটল ট্রেঞ্চের মধ্যে থাকে না, কি বলে এটাকে, বাংলা কি এটা, খন্দক, মানে ট্রেঞ্চের ভিতর থেকে গুলি মারে, দেখছো মুভিটার মধ্যে দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ,
যাই হোক আর কি, ওটা ওটা বানাই। তো বলতেছে যে ওদেরকে বলছে যে তোমরা ট্রেঞ্চের মধ্যে না থেকে বের হয়ে এসে অ্যাটাক করো। তো অ্যাটাক করার দ্বারা যখন ব্রিটিশরা বের হয়ে আসছে তখন জার্মানরা মেশিন গান ফায়ার ওপেন করছে। এবার বলতেছে এই বের হয়ে আসার দ্বারা যখন বের হয়েছে ওই ডিভিশনের সৈন্য সংখ্যা ছিল 1,10,000, তার মধ্যে 20,000 শেষ, 20,000 কিল্ড, 40,000 আহত। এরপরে ঠিক 6 মাস পর, জুলাই আর হচ্ছে 6 জানুয়ারি, 6 মাস পর এই এই যে লোকটা যে এই কমান্ড দিছে তাকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাহলে 20,000 মানুষ মারা গেল উদয় একটা কমান্ডের কারণে, তাকে 6 মাস পরে ফিল্ড মার্শাল বানানো হলো। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, এখন হলো আহ, প্রথম বিশ্বযুদ্ধে অ্যাকচুয়ালি এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, মানে ব্রিটিশ হেরে যাচ্ছিল, জার্মানি জিতে যাচ্ছিল। যদি আমেরিকা তার মানে যুদ্ধে ইনভলভ না হইতো তাহলে যুদ্ধের রেজাল্ট হইতো জার্মান জিতে গেছে, ব্রিটিশ এরা হারে গেছে। এটা ছিল যুদ্ধের, আমেরিকা ইনভলভ হয়েছে। আমেরিকা কেন ইনভলভ হয়েছে এটা এখন আমরা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, শুরুর দিকে আমেরিকা যুদ্ধে জড়ায় নাই, কারণ আমেরিকা তো যুদ্ধে জড়ানোর দরকার নাই। আমেরিকা তো ইউরোপের কেউ না, প্লাস হচ্ছে আমেরিকার উপর তো কোনো হুমকি নাই আসলে। হুম, এবং এখানে ছিল সেই সময় প্রেসিডেন্ট ছিল উড্রো উইলসন। উড্রো উইলসন ছিল সে সময় প্রেসিডেন্ট, এবং তার কথা হচ্ছে উই আমেরিকানস আর, মানে আমরা এত এত প্রাউড একটা জাতি যে আমাদের সাথে যুদ্ধে জড়ানো উচিত না, আমরা হচ্ছে গর্বিত আমেরিকান জাতি, আমরা কেন যুদ্ধে জড়াবো। ঠিক আছে, ব্যাপারটা ছিল এইটা। কিন্তু পরবর্তীতে 1917 সালে আমেরিকা যুক্ত হয়, কারণ হচ্ছে আমেরিকান যে সাপ্লাই শিপ, আমেরিকার বাণিজ্য জাহাজকে জার্মান সাবমেরিন ডুবাই দেয়, এরপর আমেরিকান যুদ্ধে যুক্ত হয়। বুঝা গেল, জার্মানি সাবমেরিন আমেরিকার বাণিজ্য জাহাজকে জুড়ে দেয়। এখন বাণিজ্য জাহাজ কিসের বাণিজ্য জাহাজ? কারণ আমেরিকা গোলাবারুদ সাপ্লাই করতো ব্রিটেনকে। তাহলে তুমি তো ভাই আমার লেজিটিমেট টার্গেট, তাই না? আমেরিকা দাবি করতেছে আমার বাণিজ্য জাহাজ ডুবাই দিচ্ছে, তুমি কিসের বাণিজ্য জাহাজ এটা? তুমি তো গোলাবারুদ রপ্তানি করতেছো ব্রিটেনকে, তাহলে জার্মানি কেন তোমাকে ছেড়ে দিবে? ঠিক না? তাই হচ্ছে ঘটনা, মানে আমেরিকা বলতেছে এটা আমার একটা ইনোসেন্ট কার্গো, তোমার এটা ইনোসেন্ট কার্গো। হুম, আচ্ছা। এখন ঘটনা হচ্ছে যে এটা পরবর্তীতে একজন নিয়ে দ্য আমেরিকান পলিটিক্যাল ট্রেডিশন বইয়ের লেখক রিচার্ড হফস্টাডার উনি লিখছেন। আচ্ছা, উনি বলছেন যে এটা আনরিয়ালিস্টিক যে তুমি ইউএস এর জাহাজ শিপিং করবে গ্রেট অ্যামাউন্ট অফ ওয়ার মেটেরিয়ালস টু জার্মানির এনিমিকে, তুমি জার্মানির এনিমিকে ওয়ার মেটেরিয়ালস প্রোভাইড করবা, ওয়ার অর্ডার নিবা, এটা ওয়ার অর্ডার বলতেছে, যে অর্ডার দ্য ওয়ার অর্ডার। সব প্রোডাকশন হচ্ছে কোথায়? দেখেন, খেয়াল করেন যে ব্রিটেন এবং ফ্রান্সের নিজস্ব কলকারখানা কোথায়? নাই, কিন্তু কলকারখানার শ্রমিক কই সব? কোথায়? ব্রিটেন এবং ফ্রান্সের নিজস্ব কলকারখানার শ্রমিকরা কই? যুদ্ধে, বিশ্বযুদ্ধ চলতেছে তো, তাহলে প্রোডাকশন আসবে কোত্থেকে? আমার এত সাপ্লাই লাগবে, এত কিছু লাগবে, এগুলো আসবে কোত্থেকে? এই সব আমেরিকা সাপ্লাই দিচ্ছে। এবং এখানে ইনভেস্ট করতেছে কে? এখানে ইনভেস্ট করতেছে ওই যে যারা এতক্ষণ ইনভেস্ট করে বেড়াচ্ছে। হ্যাঁ, রকফেলার্স, ডেভিড রকফেলার্স এর, জেপি মর্গানের বিশাল, বিশেষ করে জেপি মর্গান ফ্যামিলির হিউজ ইনভেস্টমেন্ট এগুলোর মধ্যে। তোরা বলতেছে যে ব্রিটিশের যে বাজারটা, এই বাজারটা আমাদের দরকার, এবং এই বাজারে ইকোনমিক নেসেসিটি অফ ওয়ার পলিসি। এই যে ইনভেস্টমেন্ট আমি করছি, ইনভেস্টমেন্ট লাভ উঠাতে হবে না? ব্রিটেন যদি হারে যায় আমি লাভ উঠাতে পারবো? তাহলে ব্রিটেনকে কোনোভাবেই হাঁটতে দেওয়া যাবে না। সো আমেরিকান ওয়ার প্রথমে প্রেসিডেন্ট বললো যে আমরা একটা প্রাউড জাতি, আমরা যুদ্ধে জড়াবো না। কিন্তু পরবর্তীতে এই ফিনান্সিয়ারদের চাপে, এই পুঁজিপতিদের চাপে আমেরিকা তার পলিসি বদল করতে বাধ্য হয় এবং যুদ্ধে যোগদান করে, কারণ এখন তো ব্রিটেনকে কোনোভাবেই হাঁটতে দেওয়া যাবে না। ঠিক আছে, এমনকি জার্মান সাবমেরিন আদৌ আমেরিকার শিপকে আক্রমণ করছে কিনা এটারও বিপক্ষেও লেখালেখি আছে। আচ্ছা, বলতেছে যে এখন কি পরিমাণ যে আমেরিকার এমন একটা সময়ে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাধে যখন আমেরিকার অর্থনীতি খুব ফল করতেছিল। আমেরিকায় কয়েকবার বড় বড় মন্দা হয়েছে এই এদের কারণে, এই ফিনান্সিয়ালদের কারণে। এরা বিভিন্ন সময় গভর্নমেন্ট বন্ড তুলে বিভিন্ন সময় বিক্রি করে দেয়, বিভিন্ন রকম দাম, মানে মানে মার্কেট ফ্লো করে করে বিভিন্ন ভাবে এই মন্দাগুলো তৈরি করে। এবং মন্দা তৈরি করার পর দেখা যায় যে জনগণ, ব্যাপক হারে জনগণ কলকারখানা থেকে ছাঁটাই হয়েছে, ব্যাপক হারে ব্যবসা বন্ধ হয়ে গেছে, ক্ষুদ্র ব্যবসা যেগুলো ছিল এগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ,
মানুষ কষ্টে আছে, খাইতে পাইতেছে না, ঠান্ডায় কয়লা কিনতে পারতেছে না, কিন্তু কিছু ফ্যামিলি এবং কিছু কোম্পানি তারা ঠিকই উন্নতি করতেছে। তো এটা যখন বোঝা যাবে যে এটার দ্বারা কারো ফায়দা হয়েছে, তাহলে বুঝতে হবে এটা তৈরি করার পেছনে ওর একটা হাত আছে। যে কোনো অপরাধে একটা আইনে একটা মূলনীতি আছে, যে কোনো অপরাধে কুই বোনো মানে হলো হু ইজ বেনিফিটেড। মনে করে একটা ছোট 6 মাসের বাচ্চাকে আমি হত্যা করে লাশ ফেলা রাখছি, এখন দেখতে হবে এই হত্যা করাটার দ্বারা দ্বারা পরিবারে কে কে বেনিফিটেড হয়েছে এটার দ্বারা, তাকে ধরলে পরে পাওয়া যাবে। এটা একটা মূলনীতি, ঠিক আছে? তো ওরা বলতেছে, ওই হফস্টাইন উনি বলতেছেন যে আমেরিকার অর্থনৈতিক অবস্থা, দে বিজনেস থ্রু আউট দ্য কান্ট্রি ওয়াজ ডিপ্রেসড, ফার্ম প্রাইসেস ওয়াজ ডিফ্লেটেড, ইনফ্লেশন উল্টা হয়েছে ডিফ্লেশন, সবকিছু মানে কৃষি পণ্যের দাম নাই, দাম পড়ে গেছে, তারপর হচ্ছে বিজনেস গুলো সব ডিপ্রেসড, হেভি ইন্ডাস্ট্রি তার যে ক্যাপাসিটি তার অনেক কম উৎপাদন করতেছে, এরকম একটা অবস্থা আমেরিকা ছিল, ব্যাংকের ক্লিয়ারিং অফ হয়ে গেছে। কিন্তু 1915 সালের মধ্যে ব্রিটেনের যে ওয়ার অর্ডার গুলো ছিল, সেই ওয়ার অর্ডারের কারণে আবার এগুলো সব চাঙ্গা হয়ে গেছে, ঠিক আছে? এবং 1917 সালের মধ্যে $2 বিলিয়ন বেশি দামের প্রোডাক্ট ইংল্যান্ডের কাছে বিক্রি করা হয়েছে। তার মানে এই যে ইংল্যান্ডের যে বাজারটা, এটাকে রক্ষা করতে হবে, আমার লোকজনের যে ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্টমেন্টটা রক্ষা করতে হবে, অতএব আমেরিকাকে যুদ্ধে জড়াইতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। এখন যুদ্ধে জড়াইতে হলে পরে তো আমেরিকান জনগণের সামনে এক তো আমার আমেরিকান আর্মি ওখানে মুভ করাইতে হবে, সুতরাং এখানে জনগণের একটা সম্মতি দরকার, আমার ইসে পাশ হইতে হবে, কি বলে, সিনেটে পাশ করতে হবে যে আমরা এখন যুদ্ধে যাবো, তার মানে একটা গণসম্মতি তৈরি করার ব্যাপার আছে। আর 2 নম্বর হচ্ছে সৈন্য তো এই কয়টা দিয়ে হচ্ছে না, আমার তো এখন আরো মানুষ ড্রাফটিং করতে হবে, ঢুকাইতে হবে, সুতরাং এখানে একটা জনসম্মতি দরকার। এখন হচ্ছে বিভিন্ন কথাবার্তা, এ ওয়ার টু স্টপ দ্য ওয়ার, এ ওয়ার ফর হিউম্যানিটি, এ ওয়ার ফর পিস, ঠিক আছে? এই শব্দগুলো আসে এখন, হ্যাঁ, এই শব্দগুলো আসে যে আমাকে এখন শান্তির জন্য যুদ্ধ করতে যাচ্ছি আমরা। আচ্ছা, এবং এখানে মজার মজার কিছু 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 কোট আছে যে আহ, সুন্দর। এই সময় প্রেসিডেন্টটা কিছুটা, এই যে ট্রাম্প কি একটা মানে আমেরিকার প্রেসিডেন্ট মধ্যে কি একে আমরা খারাপ বলবো না ভালো বলবো ট্রাম্পকে? আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে ট্রাম্পকে আমরা ভালো বলবো না খারাপ বলবো? ভালো বলবো, সে স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, বাকিরা তো স্বীকার করে না, মিথ্যা কথা বলে বলে করে, আর ট্রাম্প যা করতেছে বোঝা যাচ্ছে যে এটা বাটপা। এটা এই জন্য এই যে উড্রো উইলসন, এটা একটা ভালো প্রেসিডেন্ট, সে কলম্বিয়া ইউনিভার্সিটিতে একটা লেকচারে বলতেছে যে কনসেশনস অবটেইনড বাই দ্য ফিনান্সিয়ার মাস্ট বি সেফগার্ডেড বাই মিনিস্টার অফ স্টেট, মানে ফিনান্সিয়ার যারা, তাদের স্বার্থকে আমাদের রক্ষা করতে হবে, ইভেন ইফ দ্য সোভারেন্টি অফ আনউইলিং নেশনস বি আউটরেজড ইন দ্য প্রসেস, যদি এই প্রসেসে অন্য কোনো স্বাধীন দেশের স্বাধীনতা, সোভারেন্টি, সার্বভৌমত্ব যদি খর্ব হয়, তাতেও আমাদের কিছু করার নেই। সোজা, সরল সোজা মানুষ। দ্য ডোরস অফ দ্য নেশনস হুইচ আর ক্লোজড মাস্ট বি ব্যাটার ডাউন, যে সমস্ত রাষ্ট্র তাদের বাজারকে আমাদের জন্য বন্ধ করে রাখছে, সেই দরজাকে ভাঙতে হবে, সেই দরজাকে একদম সুন্দর বলে দিচ্ছে। আরেক জায়গায় শুনে বলতেছে আওয়ার ডোমেস্টিক মার্কেটস নো লঙ্গার সাফাইস, আমাদের এখন দেশের যে বাজার, এটা আর মানে এটা এই বাজারকে আমাদের আর যথেষ্ট হচ্ছে না, এটা উই নিড ফরেন মার্কেটস, সহজ কথা, ঠিক আছে? এবং প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকার মূল ফরেন মার্কেটটা ছিল ইংল্যান্ড, যত সমরাস্ত্র থেকে শুরু করে সবকিছু, এবং মেইন ইনভেস্টর ছিল জেপি মর্গান এন্ড তার কোম্পানিগুলা। সে সরাসরি ইংল্যান্ডকে ঋণ দেওয়া, অর্থের মানে তরল টাকা, কাঁচা টাকা ঋণ দেওয়া, এটাও করছে, বিভিন্ন প্রোডাক্ট দেওয়া, এদের অর্ডার দেওয়া, সাপ্লাই দেওয়া, এগুলো ওরা করছে, এসব কিছু এরা করছে, ঠিক আছে? এবং ট্রু দ্য ওয়ার মিনস মোর প্রোডাকশন, মোর এমপ্লয়মেন্ট। আমেরিকার যখন বন্ধা চলতেছে, মানুষ চাকরি বাকরি হারায় ফেলছে, এখন আমি অর্ডার পাইছি, প্রচুর পরিমাণে অর্ডার পাইছি, হ্যাঁ 200 প্লেন অর্ডার পেয়ে গেছি, তাহলে এখন আমার কি, আমার প্রোডাকশনও বাড়তেছে, আমার এমপ্লয়মেন্টও বাড়তেছে,
তাই না ব্যাপারটা এটা। এবং এই সময় ইউএস স্টিল, মর্গ্যানের যে ইউএস স্টিল কর্পোরেশন, সেটা 1916 সালে $348 মিলিয়ন। ওই সময় কার এই $348 মিলিয়ন এখন প্রায় 10 বিলিয়নের উপরে হয়ে যাবে, 10-20 বিলিয়ন ডলারের উপরে হয়ে যাবে শুধুমাত্র এক বছরে। 1916 সালে এক বছরে এত লাভ করছে স্টিল। এখন তো স্টিল লাগবে, প্রচুর বন্দুক টন্দুক বানাইতে হচ্ছে। আচ্ছা, এরপর বলতেছে যে ওই সময় যুক্তরাষ্ট্র একটা মিনিস্ট্রি ছিল, মিনিস্ট্রি অফ ওয়ার ইন্ডাস্ট্রি। শুধু ইন্ডাস্ট্রি না, মিনিস্ট্রি অফ ওয়ার ইন্ডাস্ট্রি, মানে যুদ্ধের জন্য যা যা লাগবে এইগুলো প্রোডাকশনের জন্য আলাদা মন্ত্রণালয়। এবং সেই মন্ত্রণালয়ের যিনি সেক্রেটারি ছিলেন, মানে সেক্রেটারি মানে মন্ত্রী, আমাদের সেক্রেটারি মানে সচিব, ওদের সেক্রেটারি মানে মন্ত্রী, সেই সেক্রেটারির নাম হচ্ছে বার্নার্ড বারুক। তিনি একজন খুব প্রমিনেন্ট ক্যারেক্টার পৃথিবীর ইতিহাসে, বার্নার্ড বারুক। এই ভদ্রলোক হচ্ছেন একজন ইহুদি এবং একজন ফিনান্সিয়ার। আমরা এর আগে দেখছি যে হাইকোর্টের চিফ জাস্টিস কে কর্পোরেশনের লোক। আমরা দেখছি যে প্রধান যিনি উপদেষ্টা প্রেসিডেন্টের, সে হচ্ছে ইসের লোক, এই পুঁজিপতিদের কোন কর্পোরেশনের লোক। সব জায়গায় এগুলো এদেরকে দিয়ে রাখছে। তো সেরকম আমেরিকার ওয়ার ইন্ডাস্ট্রির চিফ হচ্ছে এই বার্নার্ড বারুক। যেহেতু সে পুঁজিপতি, তাহলে তার নিজের ইনভেস্টমেন্ট আছে না বিভিন্ন জায়গায়, তাহলে সে যখন পলিসি বানাবে, সে কি মানে কি পলিসি বানাবে? সে তখন যুদ্ধ থামানো না যুদ্ধ চালানো? তাহলে এখন বোঝা যাচ্ছে আমেরিকা কেন বিভিন্ন দেশে যুদ্ধ করে বেড়ায়। বোঝা গেল তো, এই কারণে তারা যুদ্ধ করে বেড়ায়। তাদের তো এগুলো তো বিক্রি হতে হবে, তাদের দেশ তো চালায় ব্যবসায়ীরা। এই সিস্টেমটাই হচ্ছে গণতন্ত্র, মানে ব্যবসায়ীদের শাসন। গণতন্ত্র মানে ব্যবসায়ীদের শাসন। হুম, এটা বাংলাদেশের ক্ষেত্রে সত্য। আমি আমার ওই ফিলিস্তিনের যে বইটা লিখতেছি ওখানে আমি আনছি যে হাসিনা পিরিয়ডে মানে মন্ত্রিসভা 36 জন মন্ত্রীর মধ্যে কয়জন ব্যবসায়ী, এগুলা প্রথম আলো খবর বের করছিল একটা। এমনকি হাসিনার আগে যে বিএনপি পিরিয়ড, সেই সময়ও দেখা যাচ্ছে যে একটা মন্ত্রিসভার মধ্যে 38%, 50%, 52%। হাসিনার লাস্ট পিরিয়ডে সম্ভবত 74-75% মন্ত্রী হলো ব্যবসায়ী, তাদের নিজেদের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আছে, নিজেদের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইউনূসের আমলে কে হয়েছিল? একটা সোয়েটার কোম্পানির মালিক, মনে আছে? হ্যাঁ, সে একজন ব্যবসায়ী, পুঁজিপতি। তাহলে ব্যাংকের যে পলিসি, দেশের ইকোনমিক পলিসি, সে কিভাবে করবে? জনগণের দিকে তাকায় নাকি ব্যবসায়ীদের তাকায়? সিম্পল, বোঝা খুব সহজ। সুতরাং এই গণতন্ত্র হচ্ছে ব্যবসায়ীদের শাসন। এবং ব্যবসায়ীরা যখন শাসন করে তখন জনগণ কি হবে? জনগণ তো একটা ভোট দিচ্ছি, আমি খুশি। ভোট দিয়ে কাকে বা কি বানাইছো? তো ব্যবসায়ী, ও তখন ব্যবসা করলো তোমাকে নিয়ে। ঠিক আছে, আচ্ছা। তো ফিনান্সিয়াল বার্নার্ড বারুক, এবং এই ফিনান্সিয়াল বার্নার্ড বারুকের থিওরি অনুসারে, এই বার্নার্ড বারুকের পরামর্শ অনুসারে পরবর্তীতে আমেরিকান যিনি প্রেসিডেন্ট, উনি প্রস্তাব করেন একটা সংগঠনের, বৈশ্বিক সংগঠন। নাম কি সংগঠন বলো? কে বলতে পারো? হ্যাঁ, ইউনাইটেড নেশনস ছিল না, সে সময় ছিল না এটা, লিগ অফ নেশনস। যদিও পরবর্তীতে আমেরিকা নিজেই মার্কিন সিনেটের চাপে, মার্কিন কংগ্রেসের চাপে আমেরিকা সিগনেচার করে নাই ওটাতে, কিন্তু প্রস্তাবনা ছিল আমেরিকা। লিগ অফ নেশনস হচ্ছে আজকের যে জাতিসংঘ, তার আগের ভার্সন। এইটা প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর যখন দেখলো যে আমেরিকার যে প্রোডাক্ট বা আমেরিকার যে ইকোনমিক পলিসি, এই পলিসির মধ্যে আমরা ইউরোপকেও জড়াই ফেলতে পারছি, আবার অন্যান্য দেশকে আমরা জড়াইতে চাই এই পলিসির মধ্যে, তাহলে আমাদের কি লাগবে? একটা বৈশ্বিক সংগঠন প্রয়োজন। তখন এই বার্নার্ড বারুক, এই পুঁজিপতি, এর পরামর্শে আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন, ইনি লিগ অফ নেশনস নামে একটা নতুন সংগঠনের প্রস্তাব করে, যে আমরা সবাই এই লিগ অফ নেশনস এর অধীনে আমরা চলে আসি। তাহলে সেম ইকোনমিক পলিসি সবখানে দেওয়া যাবে, যেগুলো এখান থেকে আসবে এগুলো দেওয়া যাবে সবখানে। বোঝা গেল? কিন্তু পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট এটাকে প্রস্তাব করা সত্ত্বেও আমেরিকার জনগণের বাধার কারণে আমেরিকা নিজে এটাতে সিগনেচার করতে পারে নাই, যেটা পরবর্তীতে 1945 সালে পারছে। এই ষড়যন্ত্র সফল হয়েছে কবে? 45 সালে। 20 সালে এটা করে উঠতে পারে নাই। কেন 45 সালে সফল হলো? 45 সালে সফল হওয়ার পিছনে কারণ হলো ততদিনে পুঁজিপতিরা আমেরিকার কংগ্রেসটাকে আরো বেশি কবজা করতে পারছে,
আর 2 নাম্বার হচ্ছে অন্যান্য দেশগুলো যারা প্রতিবাদ করছে ওই সময় সিগনেচার করে নাই, তাদেরকে আরো বেশি ঋণের জালে আটকায় ফেলতে পারছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। ঠিক আছে, সুতরাং এই প্রথম বিশ্বযুদ্ধ, এই যুদ্ধগুলো কারা বাধায়, বোঝা গেছে তো। প্রথম বিশ্বযুদ্ধে আমাদের পুরা প্ল্যান সাকসেসফুল হয় নাই, অতএব আরেকটা যুদ্ধ বাঁধাও। যুদ্ধ বাঁধানোর উপকরণ হয়তো মজুদ থাকে, কিন্তু ধরাই দিতে হয় একজনকে আর কি, ওই ধরাই দেওয়াটা। আচ্ছা, এটা গেল, বোঝা গেল তাহলে ব্যাপারটা আমাদের। আচ্ছা, এবং আমেরিকান জনগণ খুব রেসিস্ট, এটা আমরা আলাদা চ্যাপ্টারে আলোচনা করব। এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমি আনবো এখন। এখানে একটা বিষয় আছে, ওই কেউ কোনো ইয়ে বলেন যে এখানে আফ্রিকার দখল নিয়ে একটা একটা সমস্যা ছিল, এবং জার্মানির কাছ থেকে আফ্রিকার বিভিন্ন এলাকা দখল নিয়ে নেওয়া, এটাও একটা উদ্দেশ্য ছিল তাদের, যার কারণে যুদ্ধটা পরবর্তীতে আফ্রিকাতেও ছড়ায় পড়ে। আফ্রিকায় বিভিন্ন দেশের উপনিবেশ আছে না, সেখানেও যুদ্ধগুলো ছড়ায় পড়ে। এবং এখানে কারণ বিভিন্ন জায়গায় গোল্ড, সাউথ আফ্রিকার গোল্ড, তারপর হচ্ছে অ্যাঙ্গোলা, নাইজেরিয়ার কোকো, রাবার, হাতির দাঁত, পাম অয়েল, ওয়েস্ট বিভিন্ন বিষয়, এটাও প্রথম বিশ্বযুদ্ধে একটা অবদান রাখে। কিন্তু আমরা ওইটা করবো না। আমরা আমাদের মূল আজকে যে আলোচনাটা আমি আনতে চাই সেটা হচ্ছে, আমাদের মধ্যে যারা সেকুলারিস্ট তারা প্রায়ই বলে যে গণতন্ত্র এটা একটা ফ্রুটফুল সিস্টেম। উদাহরণ চাইলে পরে কি বলবে? উদাহরণ চাইলে পরে দেখাবে আমেরিকাকে দেখো, উদাহরণ চাইলে দেখাবে ওই নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, যে দেশগুলোর হাতে তারা দাবি করে যে এই দেশগুলো পরিচ্ছন্ন দেশ, এদের হাতে রক্ত নাই। ব্রিটেনের হাতে রক্ত আছে নাকি? নাই, আছে। ফ্রান্সের হাতে, এগুলো তো সব কলোনিয়াল দেশ। ঠিক আছে, তো যখন ওরা বলে যে গণতন্ত্র এটা একটা ইফেক্টিভ সিস্টেম, এটার মাধ্যমে একটা সুন্দরভাবে গভর্নেন্স সম্ভব, এ কথা কিন্তু তারা বলে, এবং এটা মানব জাতির সবচাইতে শ্রেষ্ঠ সিস্টেম মানুষ তৈরি করছে। কিন্তু এই সিস্টেমগুলো যে দেশ তৈরি করছে সেই দেশগুলা কি গণতন্ত্র করে উন্নত হয়েছে? আমেরিকা আজকে যে উন্নতি হয়েছে, আমেরিকা কি গণতন্ত্র করার মাধ্যমে উন্নতি হয়েছে? ব্রিটেন যে আজকে উন্নত একটা দেশ, এটা কি গণতন্ত্রের মাধ্যমে নাকি রাজতন্ত্রের মাধ্যমে? যখন সে সম্পদ ডাকাতি করে নিছে সে সময় তো রাজতন্ত্র চলে। ইউরোপের প্রত্যেকটা দেশ যখন সে উন্নত হয়েছে, সেটা সে রাজতন্ত্র করে উন্নত হয়েছে, চুরি করে, ডাকাতি করে, স্বৈরাচারী করে তারা উন্নত হয়েছে। নিজের দেশে রাজতন্ত্র, ওই দেশে চুরি, ডাকাতি, স্বৈরতন্ত্র। ঠিক কিনা? গণতন্ত্রের মাধ্যমে কোনো দেশ উন্নত হয় নাই এখন পর্যন্ত। এখন পর্যন্ত কোনো দেশ উন্নত হয় নাই। আজকে এশিয়াতে যদি এসে সিঙ্গাপুর, মালয়েশিয়া, এরা কেউ গণতন্ত্র কোনো উন্নত হয় নাই। চীন গণতন্ত্র কোনো উন্নত হয় নাই। বরং যেই দেশ গণতন্ত্রকে যতটা লাথি মারতে পারছে সে দেশ তত উন্নত হয়েছে। বোঝা গেল? তো এখন আমি একটু দেখতে চাচ্ছি যে আসলে আহ, আমেরিকার অনেক অনেক মানুষ বলবে যে আহ, বলে না, মানে আমাদের দেশের সিস্টেম নিয়ে অনেক অসন্তোষ প্রকাশ করে, যে সিস্টেমটা, আমাদের যে সিস্টেম নষ্ট, মানুষ খারাপ, এই তাই বহুত কথাবার্তা কিন্তু আমরা শুনি। আর ইউরোপের মানুষ কত ভালো, তারা সিস্টেম তৈরি করছে। মুসলমান দেশে ইসলাম নাই, ওই দেশে ইসলাম দেখে আসছি আমি। হ্যাঁ, এই দেশে মুসলমান, কি মুসলমান বেশি, ইসলাম কি যেন কি একটা কথা বলে, যে কিন্তু ওই দেশে আমরা মুসলমান দেখি না, ইসলাম দেখছি। এই দেশে মুসলমান দেখি, ইসলাম পাই না। মানুষের আচার আচরণ, লেনদেন ইসলাম নাই। আর ওই দেশে আমি দেখে আসছি মানুষ কত ভালো, ওই দেশে মুসলমান নাই কিন্তু ইসলাম আছে। এরকম বহুত কথাবার্তা মানে মার্কেটে চলে আর কি। হুম। এবং আমরা আত্মসমালোচনার নামে এসব কথাবার্তা খাইও। কিন্তু কথা হচ্ছে, ওরা ওদের দেশে এত সুন্দর একটা সিস্টেম তৈরি করতে পারলো কিভাবে? আসলে তারা সিস্টেম তৈরি করছে। ওদের দেশে আমাদের মতো এত চোর বাটপার নাই, চোর নাই, এত মানুষ মানুষ এত মানে ধোকাবাজ, প্রতারণা, হ্যাঁ, এগুলো আসলেই কম। দুর্নীতি যা আছে ওই উপরের লেভেলে দুর্নীতি চলে। আমরা গতদিন দেখছি যে সিনেটর লেভেলে, কংগ্রেসম্যান লেভেলে দুর্নীতি করে, কিন্তু আমাদের দেশে যেরকম পিয়ন পর্যন্ত টাকা খায়, এগুলো নাই কিন্তু ওই দেশে। তারা একটা সিস্টেম তৈরি করতে পারছে। সিস্টেম তারা কেন তৈরি করতে পারলো? একটা মানুষকে যখন আমি ইকোনমিক একটা নিরাপত্তা দিব, একটা ভালো স্যালারি দিব, সার্টেন লেভেল অফ একটা ইকোনমিক নিরাপত্তা থাকবে, আইনের শাসন থাকবে, ধরা খেলে পরে শাস্তি হবে, তাই না? আবার এমন না যে সে কোনোভাবেই দুর্নীতি না করে পারতেইছে না, এরকম অবস্থা না। এরকম যখন একটা সুন্দর, আমার কাছে যখন প্রচুর টাকা থাকবে, তখন আমি একটা সিস্টেম ডেভেলপ করতে পারবো, মানুষকে একটা শিক্ষা দিতে পারবো।
হ্যাঁ, আইনের ইমপ্লিমেন্টেশন করতে পারবো, আইনের ফাঁকফোকর তখন মানুষ খুঁজবে না, কারণ মানুষের তখন অলরেডি তার একটা ইকোনমিক নিরাপত্তা, একটা লেভেল অফ নিরাপত্তা আছে, স্বাভাবিক বিষয়। কিন্তু কথা হচ্ছে ইউরোপ আমেরিকা এই টাকাটা পাইলো কোথায়? ইকোনমিক যে সলভেন্সির কারণে তারা সিস্টেম ডেভেলপ করতে পারছে, এই ইকোনমিক সলভেন্সি তাদের কাছে কিভাবে আসলো? সেটা আসছে কোন কোন পিরিয়ডে? কলোনিয়াল পিরিয়ডে। অন্য দেশকে লুট করে, চুরি করে, ডাকাতি করে, অন্য দেশে দুর্ভিক্ষ তৈরি করে, অন্য দেশের সম্পদ, হ্যাঁ, লুটতরাজ করে তারা আজকে এই পর্যায়ে আসছে। শুধুমাত্র ভারত থেকে ব্রিটেন 190 বছরে $45 ট্রিলিয়ন পরিমাণ সম্পত্তি পাচার করছে আমাদের এই ভারত উপমহাদেশ থেকে। 45, কেউ কেউ বলে 55 ট্রিলিয়ন আজকের মার্কেটে। তো ওনার একটা কথা হলো, এই একজন একজন মানে একজন পোস্ট কলোনিয়াল তাত্ত্বিক ডুবই, ওনার নাম হচ্ছে কি, ডুবই, উনি ওনার বইয়ের মধ্যে আলোচনা করছেন যে এই যে যুদ্ধ, আমরা দেখবো যে 1900 সালের আগ পর্যন্ত আমেরিকাতে প্রচুর শ্রমিক ধর্মঘট হচ্ছে, একটার পর একটা শ্রমিক ধর্মঘট, শ্রমিকরা অস্ত্রশস্ত্র নিয়ে নামে পড়তেছে, হ্যাঁ, তারপর হচ্ছে কাজ বন্ধ করে দিচ্ছে। একটা পর্যায়ে প্রচন্ড দমন পীড়ন যখন শুরু হলো, ধর্মঘট, হরতাল, এগুলোর বিরুদ্ধে আমেরিকান গভর্নমেন্ট প্রচুর পরিমাণে মানে কি বলে এটাকে, অ্যাকশন নিয়ে ফেললো। তখন নতুন একটা তরিকা তারা তৈরি করলো, সিটিং ধর্মঘট। মানে তারা রাস্তায় নামবে না, যার যার আমার টেবিল আমি বসে আছি কিন্তু আমি কাজ করবো না, মানে সিটিং ধর্মঘট, যার যার জায়গায় সে বসে আছে ওইভাবে আছে কিন্তু সে কাজ করবে। এটা খুব ফলপ্রসূ হলো, এটা খুব মানে মার্কেট পাইলো, বিভিন্ন কোম্পানিগুলা, মিলগুলা, ফ্যাক্টরিগুলো এইভাবে করে ধর্মঘট শুরু করলো। মানে আমরা 1900 সালের আগ পর্যন্ত, 1910 সালের আগ পর্যন্ত আমরা দেখবো আমেরিকাতে প্রচুর পরিমাণে শ্রমিক বিদ্রোহ হচ্ছে। বছরে 2000 শ্রমিক বিদ্রোহ, এত বেশি শ্রমিক বিদ্রোহ সে দেশে। আমাদের দেশে কি এত হয়? আমাদের দেশে এত হয় না, কিন্তু আমেরিকাতে বছরে 2000 শ্রমিক বিদ্রোহ হচ্ছে এবং হাজার হাজার শ্রমিক মারা যাচ্ছে। ওই সমস্ত দেশে, আমেরিকা, ইউরোপের তখন দেশগুলোতে শ্রমের যে কন্ডিশন, আমরা রানা প্লাজা ধ্বংস দেখছি, আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিকরা কত খারাপ অবস্থার মধ্যে কাজ করে আমরা দেখছি, দেখি আমরা এখন দেখতেছি, তাই না? এগুলো আমরা পাই। আমেরিকাতে সেই সময় শ্রমিকদের অবস্থা এত বেশি খারাপ, আমাদের চাইতে 1000 গুণ বেশি খারাপ 1900 সালের আগে। মানে যে জুলুমটা আমেরিকা সারা পৃথিবীতে এখন করতেছে, এই জুলুমটা নিজ দেশের মানুষের কাছে তারা আগে করে ফেলছে 1900 সালের আগে। এই জুলুমটা তারা অলরেডি ডান। প্রচুর শ্রমিক বিদ্রোহ হচ্ছে, প্রচুর শ্রমিক মারা যাচ্ছে, ওয়ার্কিং কন্ডিশন এত খারাপ, প্রতি বছর 20,000 শ্রমিক মারা যায়। এই বইয়ের মধ্যে আছে, প্রতি বছর আমেরিকাতে 20,000 শ্রমিক মারা যেত অ্যাক্সিডেন্টে, ওয়ার্কিং কন্ডিশনের কারণে, আগুন মাগুন ধরে, এত খারাপ অবস্থা। এবং এই সমস্ত কারণে প্রচুর পরিমাণে শ্রমিক বিদ্রোহ হইতো আমেরিকাতে। এক এক বছরে 2,000, 4,000, 5,000 করে শ্রমিক বিদ্রোহ হচ্ছে বিভিন্ন জায়গায়। তো উনি বলতেছেন এই যুদ্ধটা, আমি সরাসরি ইংরেজিটা বলি, উনি বলতেছেন যে এই যুদ্ধটা হলো a new possibility of giving the working class of the imperial country to share the loot. এতদিন পর্যন্ত ওয়ার্কিং ক্লাসের শ্রমিকদেরকে শোষণ করা হয়েছে, কিন্তু এই যুদ্ধের কারণে একটা নতুন অপরচুনিটি তৈরি হলো, যাতে করে ওয়ার্কিং ক্লাসও এই যুদ্ধকালীন যে ভাগবাটোয়ারা, বিভিন্ন দেশকে অত্যাচার নির্যাতন করে অন্য দেশের মানুষকে, মানুষের সম্পদকে লুট করে নিয়ে আসা, এই লুটের একটা অংশ ওয়ার্কিং ক্লাসও পাবে এখন থেকে। কি বুঝলা? বল, কিছু বোঝা গেছে? মানে হচ্ছে যে এতদিন পর্যন্ত ওয়ার্কিং ক্লাস খুব খারাপ অবস্থায় ছিল, তাদেরকে অত্যাচার নির্যাতন করা হতো, তাদেরকে সঠিক বেতনটা দেওয়া হতো না, তারা খুব কষ্টে থাকতো। কিন্তু এই যুদ্ধের কারণে ওয়ার্কিং ক্লাসও এখন থেকে লুটের একটা ভাগ ওয়ার্কিং ক্লাসও পাবে, লেবাররাও লুটের একটা ভাগ তারা পাবে, তাদের জীবন মান উন্নত হবে। ঠিক আছে? আর কি কি বলতেছে আমি আরো আসতেছি। বলতেছে ইয়েস, দ্য এভারেজ সিটিজেন অফ ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আমেরিকা had a higher standard of living than before, but whence comes new wealth? It comes primarily from the darker nation of the world, Asia, Africa, South and Central America, West Indies, and the islands of the South Sea. উনি বলতেছেন যে এভারেজ সিটিজেন, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আমেরিকার যে এভারেজ সিটিজেন যারা, তারা এতদিন পর্যন্ত নিষ্পেষিত হচ্ছে পুঁজিপতিদের কাছে, হ্যাঁ, কিন্তু তারা এখন থেকে তারা হায়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং পাবে, অনেক বেশি ফ্যাসিলিটি পাবে, তাদের বেতন অনেক বেশি বেড়ে যাবে, তাদের ভাতা অনেক বেশি বেড়ে যাবে,
পুরো জিনিসটা একটা সুন্দর সিস্টেমের আন্ডারে চলে আসবে। কারণ কেন? কারণ হচ্ছে এখন এই দেশগুলোর সম্পদ বেড়ে গেছে। সম্পদ বাড়লো কিভাবে? এই সম্পদ কোত্থেকে আসলো? প্রাইমারি ফ্রম দ্য ডার্কার নেশন, যাদের চামড়ার রং একটু বেশি ডার্ক, এই সমস্ত জাতি থেকে এই সম্পদগুলোকে আনা হলো। এবং এই সম্পদটা কোথায়? কারা কারা? এশিয়া, আফ্রিকা, সাউথ অ্যান্ড সেন্ট্রাল আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, এই সমস্ত দেশের জনগণের যে সম্পদ, এগুলাকে লুট করে আনা হলো, যার একটা ভাগ এখন থেকে শ্রমিকরাও পাবে। এবার বোঝা গেছে ব্যাপারটা? তারা ক্লিয়ার যে তারা কিভাবে একটা সিস্টেম ডেভেলপ করতে পারছে, কেন সে দেশে আমাদের দেশের মতো এত বেশি চোর বাটপার দুর্নীতিবাজ কম। এটা একটা কারণ তারা এটা করতে পারছে। আচ্ছা, বলতেছে যে উনি একটা সুন্দর কথা বলছেন। উনি বলতেছেন যে ক্যাপিটালিজম এই পর্যায়ে এসে, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ক্যাপিটালিজম এই পর্যায়ে এসে এক্সপ্লয়টার অ্যান্ড এক্সপ্লয়েটেড, শোষিত এবং শোষককে এক করতে পারছে, ইউনাইট করতে পারছে। আমেরিকায় যারা শোষিত ছিল আর এদেরকে যারা শোষণ করত, শোষক এবং শোষিতর একটা ইউনিটি তারা তৈরি করতে করছে। And a new democratic nation, even the employing class that is exploiting the world it is the nation, a new democratic nation composed of united capital and labor. তার মানে পুঁজিপতিদের ক্যাপিটাল এবং শ্রমিকের শ্রম, এই দুটো এখন একত্রিত হয়ে গেছে। তাহলে এখন ভিকটিম কারা? এখন আমেরিকার জনগণ আর পুঁজিপতিদের ভিকটিম না। এখন ভিকটিম কারা? এই যে আফগানিস্তানে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, ইরাকের লক্ষ লক্ষ মানুষ, লিবিয়ায় লক্ষ লক্ষ মানুষ, ইয়েমেনে লক্ষ লক্ষ মানুষ, সিরিয়াতে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ বাধাই দিয়ে, যুদ্ধ করাই দিয়ে শুরু করে দিয়ে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করার যে ষড়যন্ত্র, ওই দেশের মানুষ ভিকটিম। কিন্তু আমেরিকার জনগণ, ইংল্যান্ডের জনগণ, ফ্রান্সের জনগণ, জার্মানির জনগণ, এরা আর ভিকটিম না। ওয়ার্কিং ক্লাসও ভিকটিম না। আচ্ছা, তারপরে কি বললো? তারপরে বলতেছে আমেরিকান ক্যাপিটালিজম। আচ্ছা, এবার ডুবোই আরেকটা কথা বলছেন। ডুবোই হচ্ছে একজন পোস্ট কলোনিয়াল একজন তাত্ত্বিক। উনি আরেকটা কথা বলছেন যে আমেরিকান ক্যাপিটালিজম নিডেড ইন্টারন্যাশনাল রাইভালরি। আমাকে এখন নিজ দেশের জনগণের মধ্যে যুদ্ধ করব না। আমরা তো আগে দেখছি যে ওরা নিজ দেশের জনগণের সাথে যুদ্ধ করছে, বিভিন্ন আদিবাসীদের সাথে যুদ্ধ করছে না? 1890 সালে লাস্ট আদিবাসীদের সাথে যুদ্ধ শেষ। এখন থেকে আমি মার্কেট বাইরে এক্সপ্যান্ড করব। মার্কেট বাইরে এক্সপ্যান্ড করতে হলে আমার বাইরের শত্রুর সাথে যুদ্ধ করতে হবে। সুতরাং ইন্টারন্যাশনাল শত্রু তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? ইন্টারন্যাশনাল রাইভালরি অ্যান্ড এ পিরিয়ডিক ওয়ার। কিছুদিন পর পর যুদ্ধ তৈরি করতে হবে আমাকে ইন্টারন্যাশনাল এক শত্রু তৈরি করতে হবে এবং ওই শত্রুর সাথে আমাকে কিছুদিন পর পর যুদ্ধে জড়াইতে হবে। তাইলে পরে আমি এত অর্ডার পাবো, যুদ্ধের অর্ডার, এত অর্ডার সাপ্লাই দিব, লোন দিব, এই আমার কাহিনী চলতে থাকবে। টু ক্রিয়েট অ্যান আর্টিফিশিয়াল কমিউনিটি অফ ইন্টারেস্ট, আমি যদি একটা ইন্টারন্যাশনাল শত্রু তৈরি করতে পারি, এই শত্রুর বিরুদ্ধে আমি একটা কমিউনিটি তৈরি করতে পারবো। কমিউনিটির নাম কি? ন্যাটো, নাকি? তাহলে প্রথম ওই টাইমে শত্রু কে ছিল? প্রথম বিশ্বযুদ্ধের পরে আমেরিকার শত্রু কাকে বানাইছে? রাশিয়াকে শত্রু, কমিউনিজমকে শত্রু বানাইছে। কমিউনিজমকে শত্রু বানায় কমিউনিজমের বিরুদ্ধে সে কিছু দেশকে একত্রিত করে ন্যাটো তৈরি করছে, তাই না? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা দেখবো যে স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেছে। আচ্ছা, টু ক্রিয়েট অ্যান আর্টিফিশিয়াল কমিউনিটি অফ ইন্টারেস্ট বিটুইন রিচ অ্যান্ড পোর, সাপ্লান্টিং দ্য জেনুইন কমিউনিটি অফ ইন্টারেস্ট অ্যামং দ্য পোর দ্যাট শোড ইটসেলফ ইন স্পোরাডিক মুভমেন্টস। আচ্ছা, বলতেছে যে এতদিন পর্যন্ত গরিবরা কিছুদিন পরপরই বিদ্রোহ করত। আমি যদি আমেরিকান ধনী এবং আমেরিকান গরিবদের একটা কমন শত্রু তৈরি করতে পারি, তাহলে তো বিদ্রোহগুলো আর হচ্ছে না। সুতরাং আমার আমেরিকার বাইরে একটা কমন শত্রু তৈরি করতে হবে, যারা আমেরিকা জাতির শত্রু। বুঝা গেল? এটা হচ্ছে তারা এখন থেকে করলো। এবং বলতেছেন যে 1917 সালে আমেরিকা যখন যুদ্ধে যোগদান করে, তখন একটা জাতীয় ঐক্যমত্য প্রয়োজন ছিল যুদ্ধের পক্ষে। সেটাকে তারা অ্যাচিভ করলো কিভাবে? ওই যে কেবলই বললাম, তারা জনগণকে বুঝালো এ ওয়ার টু এন্ড অল ওয়ার, সমস্ত যুদ্ধ শেষ করার জন্য আমাদেরকে যুদ্ধে যেতে হবে। আমেরিকান জনগণকে পিসের জন্য, শান্তির জন্য, টু মেক দ্য ওয়ার্ল্ড সেফ ফর ডেমোক্রেসি, আমেরিকান জনগণকে যুদ্ধে যোগদান করতে হবে। ঠিক আছে? এবং এরপর আমরা দেখলাম ধীরে মানে প্রথম 6 সপ্তাহে 73,000 ভলান্টিয়ার যোগদান করছে আমেরিকার ইয়েতে। ঠিক আছে, মোটামুটি এই অনেক বিষয় আমরা আলোচনায় চলে আসছে, আর খুব বেশি বিষয় দরকার নেই। আমাদের প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো, এরপর দিন আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা করব এবং ইউএন এর গঠন,
হ্যাঁ, বর্তমান ওয়ার্ল্ড অর্ডার কিভাবে তৈরি হলো এই বিষয়গুলো আলোচনা করবো। আপাতত আমরা বুঝতে পারলাম যে আসলে কারা এর পিছনে কাজ করে। প্রথম বিশ্বযুদ্ধের পিছনে যে শক্তিটা কাজ করছে, হ্যাঁ, এই শক্তিটাই পরবর্তীতে আমরা দেখব তাদের ওয়ার্ল্ড অর্ডার দরকার হয়েছে। তাদের ইকোনমিক সুপ্রিমেসি বজায় রাখার জন্য, তাদের পুঁজিপাটটা ঠিক মতো ইনভেস্ট করার জন্য, তাদের প্রোডাক্ট গুলা যেন ঠিক জায়গায় বেশি বেশি সেল বিক্রি হয় সেটা ইনশিওর করার জন্য তারাই পরবর্তীতে একটা গ্লোবাল ইকোনমিক ওয়ার্ল্ড অর্ডার তারা তৈরি করে। এই নিয়মের বাইরে অন্য কোনো দেশ যেতে পারবে না। ঠিক আছে, এটাকেই বলে গ্লোবাল ও নিউ ওয়ার্ল্ড অর্ডার, যেখানে আমেরিকার ইকোনমিক সুপ্রিমেসি বজায় থাকবে। আমেরিকার ইকোনমিক সুপ্রিমেসি মানে ওই যে ক্যাপিটালিস্ট কয়েকটা পরিবার, এই কয়েকটা পরিবারের ইকোনমিক সুপ্রিমেসি। কারণ আলটিমেটলি সমস্ত কিছু আজকে আমরা যাই করি না কেন, দেখো কথার কথা, যে কোনো একটা এনজিও বাংলাদেশের প্রত্যন্ত একটা গ্রামাঞ্চলে একটা মানুষের কাছ থেকে গরু বাছুর নিয়ে চলে আসলো, ঘরের টিন খুলে নিয়ে চলে আসলো। তাহলে এই এনজিওটা ফান্ডিং পায় কোথা থেকে? হয়তো পশ্চিমা বিশ্বের কিছু ডোনার থেকে পায়। এই ডোনাররা দেখা যাচ্ছে বিল গেটস একটা ডোনার, অমুক তমুক এটা, প্রত্যেকে একটা একজন পুঁজিপতি। হ্যাঁ, তারা এই বিজনেস করতেছে কোথেকে? তারা দেখা যাচ্ছে কোনো 10টা ব্যাংক থেকে লোন নিছে, এই 10টা ব্যাংকের যারা মালিক, হ্যাঁ, অথবা এই ব্যাংকগুলো যার কাছ থেকে টাকা নিয়ে আরেকজনকে ঋণ দেয়, ওই হচ্ছে সেই ফিনান্সিয়াল, এদের কথা বলা হচ্ছে। এরাই হচ্ছে সেই পাওয়ারটা যারা এতগুলো কাজ করে। এপিস্টেইন টাইপ মানুষ, স্টেন টাইপ মানুষ। এবং আমরা এপিস্টেইন থেকে কিন্তু দেখতে পারলাম এপিস্টেইন কিন্তু মেইনলি একজন ডেভিল ওয়ার্শিপার, শয়তানের উপাসক, তাই না? শয়তানের উপাসনা করে। এই যে ছোট ছোট বাচ্চাদের সাথে সে যে কুকর্মগুলো করে, এই কুকর্মগুলা এটা শয়তানের ওয়ার্শিপ। কোন জন্য একটা ইসের নাম বারবার আসতেছিল? বাল, হ্যাঁ, গরুর দেবতা বালের মূর্তি পাওয়া গেছে। তারপর হচ্ছে ওখানে তার তার এপস্টেইন আইল্যান্ডের মধ্যে নিজস্ব একটা উপাসনালয় আছে। মানে এগুলো কেন্দ্রিক, এগুলো হচ্ছে স্যাটানিক রিচুয়ালস। এই ওই কয়জন হচ্ছে শয়তান, শয়তানের মূল চেলাপেলা। বুঝা গেল? শয়তানের সাথে তাদের রেগুলার যোগাযোগ আছে। এবং শয়তান কিন্তু মানুষ রূপে বিভিন্ন মিটিং এ অংশ নেয়। এটা আমরা কিভাবে বুঝতে পারবো? সিরাতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে আমরা পাবো যে সেখানে যখন হিজরতের আগে নবীজিকে হত্যা করার যে মিটিংটা করছে আবু জেহেলরা, সেখানে শয়তান এসে খেয়াল পেশ করছে যে তোমরা এইভাবে মোহাম্মদকে হত্যা করতে পারবে না, বনু হাশেম তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তাহলে কি করব? তাহলে তোমরা প্রত্যেক গোত্র থেকে একজন করে লোক বাছাই দাও, প্রত্যেক গোত্র থেকে একজন করে লোক দাও, একটা দল তৈরি করো, এই দল গিয়ে মোহাম্মদকে হত্যা করবে। তাহলে পরে বনু হাশেম তো তোমাদের সব গোত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না, সব গোত্র থেকে তো কিসাস নিতে পারবে না। এই বুদ্ধি শয়তান দেয়। তার মানে শয়তান এই সমস্ত মিটিং গুলাতে, যে সমস্ত মিটিং গুলাতে ইসলামকে, মুসলমানকে দুর্বল করা, মানুষের মন থেকে ইমানকে হরণ করা, এগুলোর যত বুদ্ধি এবং ফন্দি, এগুলো শয়তানের পক্ষ থেকে আসে, শয়তান এদেরকে পরামর্শগুলো দেয়। ঠিক আছে? সুতরাং আজকে আমরা প্রথম বিশ্বযুদ্ধ আলোচনা করলাম, এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আলোচনা করলে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমরা এই বিশ্ব ব্যবস্থা কাদের হাতে তৈরি, কার জন্য তৈরি, কি উদ্দেশ্যে তৈরি। হ্যাঁ, এবং এটার পতন ঘটানোর জন্য আমাদের মানে কি হইতেই হবে? আমেরিকা রাষ্ট্র পতন হইতে হবে। আমেরিকা রাষ্ট্র পতন হইলে পরে এরা এরকম দুর্বল হবে, এছাড়া তো এরা দুর্বল হবে না। এই আর কি। আজকে এই পর্যন্ত থাক, 10টা বেজে গেছে তো। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।